সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি মোহাম্মদ হাসানুজ্জামান, প্রভাষক অর্থনীতি, আলমডাঙ্গা সরকারি কলেজ। আজকে আমি তোমাদেরকে অর্থনীতির চতুর্থ অধ্যায়ের বাজার থেকে দেখাবো। তো এই বাজার অধ্যায়ের যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। তো খেয়াল করো, আমরা ধাপে ধাপে এই বিষয়টা প্রমাণ করব। যেহেতু স্বল্পকালীন ভারসাম্য যখন ব্যাখ্যা করতে যাব, তখন ভারসাম্যের শর্ত আমাদের প্রথমে জানতে হবে। তো ভারসাম্যের শর্ত হচ্ছে দুইটা। ভারসাম্যের শর্ত দুইটা, সেটা হলো প্রথম শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত, এমআর সমান সমান এমসি, অর্থাৎ প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। আর এরপরে আর একটা শর্ত লাগবে, সেটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত হলো এমসি রেখাটি এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, অর্থাৎ এমসি এর ঢাল এমআর এর ঢাল থেকে বেশি হবে, যেহেতু ইজ গ্রেটার দেন আছে। এই দুইটা শর্ত সাপেক্ষে আমরা বাজার ভারসাম্য ব্যাখ্যা করব। এখানে একটা কথা আছে যে এই দুইটা শর্ত পালন হলেই যে পূর্ণ প্রতিযোগিতামূলক কারবারি বা বাজার সব ক্ষেত্রেই মুনাফা অর্জন করবে, অস্বাভাবিক মুনাফা অর্জন করবে তা কিন্তু নয়। এক্ষেত্রে তিনটা অবস্থায় সে মুনাফা অর্জন করতে পারে। প্রথমত, এটা আমরা অতিরিক্ত শর্ত হিসাবে বিবেচনা করব। অতিরিক্ত শর্ত, অতিরিক্ত শর্ত হলো সব সময় খেয়াল করতে হবে এসি অর্থাৎ গড় ব্যয়টা আমরা কিভাবে দেখব। সেটা হলো, যদি এমন হয় পি ইজ গ্রেটার দেন এসি, তো স্বভাবত আমরা বুঝতে পারছি যে এই মার্কেটের দামটা বেশি গড় ব্যয়ের তুলনায়। আমরা যদি এটা সংখ্যা দ্বারা দেখাই, তাহলে দাম ভাবি যে আমরা দামটা 15 টাকা পেলাম, আর ওই দ্রব্যের গড় খরচ হলো 10 টাকা, তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে এই অবস্থা ঘটলে ওই বাজার বা ওই ফার্মের মালিক অবশ্যই অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, অর্থাৎ সে অতিরিক্ত লাভবান হবে। তাহলে এটা লিখলাম অস্বাভাবিক মুনাফা। কিন্তু যদি এরকম হয় এসি বেশি হয়ে গেল, এসি ইজ গ্রেটার দেন পি, অর্থাৎ এখানে কিন্তু গড় ব্যয় বেশি বাজারের দামের তুলনায়, তাহলে কি ঘটবে? তো আমরা সহজেই বুঝতে পারছি যে এক্ষেত্রে যদি ব্যয় বেশি হয় দামের তুলনায়, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতি হবে। কিন্তু ক্ষতি হলেও ওই ফার্মের মালিক ব্যবসা চালিয়ে যাবে, উৎপাদন চালিয়ে যাবে কি যাবে না, তার জন্য আমাদের লাগবে গড় পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ এভিসি। এই বিষয়টি আমরা পরে আলোচনা করব। সর্বপ্রথম আমরা এইটুকু, এই ক্ষতি, যেহেতু ক্ষতি হচ্ছে এটা আমরা বুঝতেই পারছি, কারণ গড় ব্যয় বাজারের দ্রব্যের দামের তুলনায় বেশি হয়ে গেছে। জিনিসটা এভাবে হয়
যদি গড় ব্যয় আমরা এখানে ধরেছি 10, তাহলে 10 টাকা তুলনায় যদি দাম কম হয় তাহলে 5 টাকা আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে এটা আমরা লিখবো কি, এটা লিখবো আমরা ক্ষতি বা লোকসান হচ্ছে, লোকসান। আরেকটা শর্ত আসবে, তৃতীয় শর্ত, সেটা হলো যদি এমন হয় পি সমান সমান এ সি, অর্থাৎ বাজারে যে দাম পাবো আবার ওই দ্রব্যের গড় খরচও একই, দুটাই সমান সমান, তাহলে এক্ষেত্রে কি হবে? সহজে আমরা বুঝতে পারছি, দাম যদি 15 টাকা হয় এবং ওই দ্রব্যের যদি গড় খরচ 15 টাকাই হয়, তাহলে এখানে সে অস্বাভাবিকও হবে না, লোকসানও হবে না, স্বাভাবিক হবে। শূন্য, যেহেতু 15 সমান 15, শূন্য, তো শূন্য পর্যায়ে যাওয়া মানে ওই কোম্পানি বা ওই ফার্মের মালিক স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তো এটা আমরা লিখব স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা। তো ঠিক আছে, আমরা যাই এখন চিত্রভিত্তিক বর্ণনায়, এরপরে আমরা ম্যাথমেটিক্যাল বর্ণনাও যাব। তো ঠিক আছে, এটা আমরা কেটে দিলাম, তোমরা নোট করে রাখো। প্রথমে আমরা চিত্রে যাব। মূল বিন্দু x অক্ষ, y অক্ষ, ভূমি অক্ষ বরাবর উৎপাদন, এই বরাবর আমরা আয় ব্যয় ও দাম বের করব। আয় ব্যয় দাম, যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্দিষ্ট থাকে, সুতরাং দাম রেখা বা গড় আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে। যদি আমরা এটাকে দাম পি হিসাবে চিহ্নিত করি আর এই রেখাটা হলো এ আর সমান এম আর হিসাব করি, তাহলে এখানে কি হলো? এখানে হলো হচ্ছে পি সমান সমান এ আর সমান সমান এম আর, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দাম যেটা হবে, গড় আয়ু সেটাই হবে, প্রান্তিক আয়ও সেটাই হবে। এখন আমরা খেয়াল করি, এমসি রেখা। এখন এমসি রেখা আমরা ভারসাম্যের শর্তে লিখেছিলাম যে এমসি রেখা এবং এমআর রেখা পরস্পর যেখানে মিলিত হবে সেখানে ভারসাম্য অর্জন হবে, এটা হচ্ছে প্রাথমিক শর্ত। কিন্তু প্রাথমিক শর্ত অর্জন হলেই যে ভারসাম্য অর্জন হবে তা কিন্তু নয়। যেমন আমি একটুখানি ডট ডট দিয়ে এখানে দেখাই, এখানেও সেট করছে, এখানেও সেট করছে। আমরা যদি এখানে ই বিন্দু দেই, এখানে সি বিন্দু দেই, তাহলে আমরা প্রশ্ন করি তো যে এখানে ই বিন্দু এবং সি বিন্দুতে কি ভারসাম্য অর্জন হয়েছে? হ্যাঁ, প্রাথমিক শর্ত অনুসারে ভারসাম্য অর্জন হয়েছে, কিন্তু আমাদের শর্ত ছিল কয়টা? দুইটা। তোমরা বোর্ডে প্রথমে লিখেছিলাম, সেখানে শর্ত ছিল দুইটা, একটা ছিল প্রাথমিক শর্ত আর একটা ছিল পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত কিন্তু বলা ছিল যে ভারসাম্য তখনই হবে যখন এমসি রেখাটি নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। কাকে? এমা রেখাকে। তো এখানে তো উপর থেকে ছেদ করে নিচে আসছে আর এখানে নিচ থেকে ছেদ করে উপরে উঠছে, সুতরাং এইটাই হবে ভারসাম্য। আর একটা ওখানে লেখা ছিল যে এমসি ইজ গ্রেটার দেন এমআর এর ঢাল হবে। তাহলে আমরা জানি যে কোনো রেখা নিচে যদি আসে, অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, তো সেটাকে বলা হয় হচ্ছে ঋণাত্মক ঢাল। তাহলে এই রেখাটা যদি এমআর রেখা হয়, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল হলে পরে 0 0 রেখা হবে, এটা ঢালটা হবে 0। 0 থেকে যদি ঋণাত্মক হয় তাহলে নিশ্চয়ই সি বিন্দুতে ঋণাত্মক অবস্থা দেখাচ্ছে আর ই বিন্দুতে ধনাত্মক দেখাচ্ছে, কারণ রেখাটা ঊর্ধ্বগামী হয়েছে। সুতরাং এইটাই হচ্ছে অরিজিনালি আমাদের ভারসাম্য বিন্দু, কারণ ভারসাম্য অর্জনের দুইটা শর্তই ই বিন্দুতে পালিত হচ্ছে, সি বিন্দুতে নয়। সুতরাং যদি প্রশ্নে এমন দিয়ে বলতে পারে যে এই রেখাটার ই অথবা সি কোন বিন্দুতে ভারসাম্য অর্জন হচ্ছে, তাহলে আমরা সহজে বলতে পারবো যে ই বিন্দুতেই ভারসাম্য হচ্ছে, কারণ সি বিন্দুতে দুইটা শর্ত পালিত হচ্ছে না। তো ওকে, আমরা এটা আমাদের দরকার নেই, এটা আমরা মুছে দিলাম। এখন দেখি
যে ভারসাম্য বিন্দু থেকে যদি উৎপাদন বরাবর রেখা টানি, এইটা হচ্ছে ভারসাম্য উৎপাদনের পরিমাণ, আর ভারসাম্য দাম হচ্ছে ভারসাম্য বিন্দু থেকে যে দাম পেয়েছে ভারসাম্য দাম। তাহলে আমরা প্রশ্ন যদি এমন আসে যে এমন একটা চিত্র দিয়ে বলতে পারে যে উক্ত চিত্রে ভারসাম্য বিন্দু কোনটি, ভারসাম্য উৎপাদন কোনটি এবং ভারসাম্য দাম, তাহলে আমরা সহজে বলতে পারবো ভারসাম্য বিন্দু হলো ই, ভারসাম্য উৎপাদন ও কিউ এবং ভারসাম্য দাম ও পি। এখন আমরা এসি, আমি এখানে লিখছিলাম যে এসি দ্বারা আমরা বুঝবো যে ওই ফার্মের মালিক লাভবান হচ্ছে, অর্থাৎ অস্বাভাবিক মুনাফা অর্জন করতেছে, নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাকি স্বাভাবিক মুনাফা অর্জন করছে। তো এসি যদি আমরা দেখি যে এসিটা আগে আঁকাই তারপরে বুঝবো। এসিটা ধরি আমরা ইউ আকৃতির হবে এসি রেখা। এসি রেখা কিন্তু ছেদ করছে এই বিন্দুতে, এই বিন্দুটা আমরা নাম দিলাম এফ, এবং এই বিন্দু থেকে আমরা বাম দিকে একটা রেখা টানি, এইটার নাম দেব হচ্ছে জি বিন্দু। আমাদের চিত্র অঙ্কন হয়ে গেল। এখন আমরা এখান থেকে নির্ণয় করবো হচ্ছে মুনাফা। মুনাফার সূত্র আমরা কি জানি? মুনাফার সূত্র হচ্ছে আমরা পাই দ্বারা দেখাবো, পাই সমান মুনাফা। এই সূত্র হচ্ছে মোট আয় বিয়োগ মোট ব্যয়, অর্থাৎ টিআর মাইনাস টিসি। এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে আমরা প্রথমে যদি এই চিত্র থেকে মোট আয় এবং মোট ব্যয় বের করে দেখাতে পারি, তাহলে সহজে আমরা মুনাফাটা পেয়ে যাব। সে মুনাফাটা অতিরিক্ত হচ্ছে নাকি শূন্য হচ্ছে নাকি ঋণাত্মক হচ্ছে, তা দেখে বুঝতে পারবো যে এই ফার্মের মালিক অস্বাভাবিক মুনাফা অর্জন করছে, নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাকি স্বাভাবিক মুনাফা অর্জন করছে। তাহলে আমরা দেখবো যে এখান থেকে কি রকম মুনাফা অর্জন হচ্ছে। তো সেটা আমরা বের করে দেখাই। সর্বপ্রথমে আমরা মোট আয় বের করবো, টিআর বের করবো। টিআর এর সূত্র আমরা জানি কি, যে উৎপাদন গুণ গড় আয়। উৎপাদন হচ্ছে এই যে আমরা বুঝতে পারছি ও কি উৎপাদন, ও কি হচ্ছে উৎপাদন, আর গড় আয় হলো এই যে এ আর মানে গড় আয়, এভারেজ রেভিনিউ মানে গড় আয়। গড় আয় রেখাটা ই বিন্দু দিয়ে গেছে, তার মানে হচ্ছে কিউ ই হচ্ছে আমাদের গড় আয়। এখন কিউ ই এর সমান্তরাল ওপি হয়, তাহলে আমরা ওপি দ্বারা গুণ করব। গুণ করলে গুণফল দাঁড়ায় হচ্ছে, যেহেতু এই বাহুকে আমরা এই টোটাল এই বাহু দ্বারা গুণ করছি, তাহলে আমাদের হবে হচ্ছে একটা ক্ষেত্রফল, সেটা হচ্ছে ও কিউ ই পি, যে কোনো এক সাইড থেকে ঘোরাবো, তাহলে হবে হচ্ছে ও কিউ ই পি। এটা হলো আমাদের মোট আয়। তো ঠিক এই কোম্পানি এখন মোট ব্যয় তো করতে হবে, মোট ব্যয় বের করি, টোটাল কস্ট বের করি, টিসি সূত্র একই রকম হবে, কিন্তু এটা হবে উৎপাদন গুণ গড় ব্যয়। ব্যয়ের ক্ষেত্রে গড় ব্যয়, আয়ের ক্ষেত্রে মোট আয়ের ক্ষেত্রে গড় আয়। তাহলে উৎপাদন একই থাকবে ও কিউ, কিন্তু গড় ব্যয় আমাদের এই যে এসি মানে গড় ব্যয়, এভারেজ কস্ট কিন্তু এফ বিন্দু দিয়ে গেছে। এফ বিন্দু এবং জি বিন্দু যেহেতু উভয় সমান্তরাল বিন্দু, তাহলে আমরা ও ইউ এফ অথবা ও জি যে কোনো একটা নিতে পারি। তো ও জি দিলাম, ও জি। গুণফল দাঁড়াবে হচ্ছে, এখন এই বাহুটা নিচের এই বাহু, অর্থাৎ এই বাহুকে এই বাহু দ্বারা গুণ করলে হবে হচ্ছে নিচের ক্ষেত্রফলটা, অর্থাৎ ও কিউ এফ জি, ও কিউ এফ জি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট আয় এবং মোট ব্যয় বেরিয়ে গেছে। তাহলে আমরা এই সূত্রে বসালে আমরা বুঝতে পারবো যে এখান থেকে আমরা অস্বাভাবিক মুনাফা অর্জন করছি নাকি স্বাভাবিক নাকি ক্ষতি। তাহলে আমরা এখানে মুনাফা লিখি, মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। তাহলে মান বসাই, মান বসালে কি দাঁড়ায়, টিআর এর মান ও কিউ ইপি, ও কিউ ইপি বিয়োগ টিসির মান হচ্ছে ও কিউ এফ জি, ও কিউ এফ জি। এখন ও কিউ ই এর মধ্য থেকে যদি ও কিউ এফ জি এই নিচের অংশটা বিয়োগ করে দেই, তাহলে আমাদের এই অংশটুকু আমাদের থাকবে, এই অংশটুকু আমাদের লাভ থাকছে। তার মানে আমরা যদি এইখান থেকে ধরি ই এফ জিপি, এই অংশটুকু আমরা
যে ধনাত্মক মান পেয়েছি, আর ধনাত্মক মান পাওয়া মানেই হচ্ছে আমরা অস্বাভাবিক মুনাফা অর্জন করেছি। তো গুড, এটা আমরা অস্বাভাবিক মুনাফা পেলাম। এখন আমরা প্রশ্নে কিন্তু সাধারণত সংখ্যা দিয়ে থাকে, যেমন যদি বলা হয়ে থাকে যে উৎপাদনের পরিমাণ 10 একক, 10 একক, তার মানে ওই কোম্পানি বা ওই ফার্মের মালিক 10 একক দ্রব্য উৎপাদন করেছে এবং ওই কোম্পানির মালিক প্রতি একক দ্রব্যের দাম বা গড় দাম বা বাজার দাম পেল হচ্ছে 15 টাকা করে, 15 টাকা করে। আমরা ওপির মান 15 ধরলাম, আর গড় খরচ ওই কোম্পানি করেছে সেটা হলো 10 টাকা করে। তার মানে প্রতি একক খরচ হলো 10 টাকা, কিন্তু বাজারে দাম পেল ওই দ্রব্যের 15 টাকা। তাহলে এখন আমরা ঠিক এই সূত্রে অ্যাপ্লাই করে দেখব এই চিত্র থেকে ওই কোম্পানি মুনাফা অস্বাভাবিক করছে নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি স্বাভাবিক হচ্ছে। ঠিক এই সূত্রে আমরা ফেলবো এবং প্রশ্ন কিন্তু এরকম সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যা দিয়ে বলবে যে এই উদ্দীপক থেকে তোমার দৃষ্টিকোণ থেকে এই কোম্পানি কি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে নাকি স্বাভাবিক মুনাফা অর্জন করছে নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা সহজে এখান থেকে বের করে দেখাবো। তো একইভাবে দেখাবো এই সংখ্যাগুলো দিয়ে মোট আয় আগে, তাহলে টোটাল রেভিনিউ আগে বের করে দেখাবো। টোটাল রেভিনিউ সূত্র আমরা জানি উৎপাদন গুণ গড় আয়। উৎপাদন কিন্তু এই যে 10 একক, স্পষ্ট বোঝা যাচ্ছে যে 10 একক হচ্ছে উৎপাদনের পরিমাণ, গুণ গড় আয় ওপি। এখানে গড় আয় ওপির মান কিন্তু 15 টাকা ধরেছি, সুতরাং আমরা গড় আয় যেটা সেটাই কিন্তু দাম হয় বাজারে, গড় আয়টাই দাম হবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় যেটা হবে সেটাই দাম। তাহলে এখানে আমাদের মোট আয় বের হচ্ছে 150 টাকা। এখন এই কোম্পানি ওই দ্রব্য তৈরি করতে গিয়ে মোট খরচ করছে কত, খরচ ঠিক ওইভাবে বের করতে হবে, উৎপাদন গুণ গড় ব্যয়। উৎপাদন ঠিকই থাকবে, অর্থাৎ 10 থাকবে, যে উৎপাদন ও কিউ, এখানে উৎপাদন ও কিউ। আমাদের উৎপাদনের পরিমাণ 10, কিন্তু আমাদের গড় ব্যয় কত? গড় ব্যয় হচ্ছে এসি রেখা এফ বা জি বিন্দু, যেটাই ধরি জি বিন্দু দিয়ে গেছে, এফ বিন্দুর সমান্তরাল জি, তো 10 একক হচ্ছে গড় ব্যয়। তাহলে 10 একক গড় ব্যয় হলে পরে মোট ব্যয় হলো 100 টাকা। এখন আমরা রেজাল্টটা বের করি। তো যেহেতু আমরা জানি মুনাফা বের করার সূত্র, মুনাফা হচ্ছে পাই সমান টিআর মাইনাস টিসি। টিআর এর মান পেয়েছি 100, টিআর মাইনাস টিসি 150 বিয়োগ টিসির মান পেয়েছি 100। তাহলে আমরা এখানে বিয়োগ করলে কি দাঁড়ায় 50 টাকা। এই 50 টাকা ওই কোম্পানি লাভবান হলো, অর্থাৎ বেশি আয় করতে পারলো। সুতরাং আমরা বলতে পারবো যে উক্ত চিত্র থেকে ওই ফার্মের মালিক, পূর্ণ প্রতিযোগিতার ওই কোম্পানির মালিক বা ফার্মের মালিক বা ওই বাজারের মালিক অস্বাভাবিক মুনাফা 50 টাকা অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারলো। এটা তো সহজে আমরা বুঝতে পারলাম, কিন্তু অনেক সময় সমস্যা হয় কি, যদি এমন দিয়ে থাকে যে এখানে বিন্দু দিল, এখানে বিন্দুর নাম দিল হচ্ছে এইচ, মনে করি যে এইচ বিন্দু দিল, আর এইখানে এটা সমান্তরাল করে দেই, এখানে দিল 20। এখন বলবে যদি এসি রেখাটি এইচ বিন্দু দিয়ে যায় তাহলে ওই কোম্পানির মালিক কি অবস্থার সম্মুখীন হবে। এটা হচ্ছে জটিল প্রশ্ন এবং এই প্রশ্ন অনেক সময় দেয় আর কি পরীক্ষায়। তাহলে আমরা এখন দেখব খুব দ্রুত যে আমরা কিভাবে এটা এসি রেখাটা উপর দিয়ে গেলে কি হয়। সাধারণত আমরা খেয়াল করবো, আমি ওখানে কিন্তু এসি গোল করে রেখেছিলাম, এখনো আছে গোল অবস্থায়। এসি কিন্তু নিচ দিয়ে গেলে, অর্থাৎ দাম থেকে কম হলে অবশ্যই এটা লাভ হবে, আমরা সবাই জানি। এবং অতিরিক্ত শর্তে তাই আছে, পি যদি বড় হয় এসির তুলনায়, সেখানে আমরা দেখাইছিলাম অতিরিক্ত 3টা শর্তের মধ্যে, আমি মুছে দিয়েছি ওটা। তো যে যদি এসি তুলনায় দাম বেশি হয়, পি বেশি হয়, তাহলে লাভবান হবে। কিন্তু যদি এসি বেশি হয়ে যায়, এসি রেখা যেহেতু বলতেছে যে এসি রেখা এখন এফ বিন্দু দিয়ে না এইচ বিন্দু দিয়ে যাবে, তাহলে আমরা এই এসিটা কেটে দিই। এই এসিটা যদি কেটে দেই এমন হয়, এমসি ঠিক থাকবে, এমসি। এখন এসি রেখাটি যদি এইভাবে আঁকাতে হবে, ইউর মধ্যে হতে হবে, আবার এমসি কে সেভ করে নিচ থেকে সেভ করে আবার উপরে উঠবে, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমরা নতুন করে এসি হলো এটা,
যেহেতু এই রেখাটা এখানে গিয়ে সেভ করবে, এইখানে হবে এটা। এখন কি ঘটবে আমরা খুব দ্রুত এটা বের করে দেখাবো। দেখা যাক আমরা কিভাবে বের করি। এবার আমরা এটাই বরং মুছে দিলাম, এটাই মুছে দিলাম, দিয়ে বের করে দেখাই। এই ক্ষেত্রে টোটাল রেভিনিউ একই রকম ভাবে উৎপাদন গুণ গড় আয় হবে। উৎপাদন ঠিকই আছে, এই 10ই আছে, কিন্তু গড় ব্যয় এইচ বিন্দু দিয়ে যাচ্ছে, এই যে এইচ বিন্দু দিয়ে এসি রেখাটা যাচ্ছে, তাহলে এইচ মানে কিন্তু 20, এই যে একই ভূমি দুটি সমান্তরাল লেখা, তাহলে 20। তাহলে আমাদের এখানে গড় ব্যয় হলো 20, না দাম ঠিক আছে, টোটাল রেভিনিউটা ঠিক থাকবে, এখানে ওপি দাম যেহেতু 15 টাকা, এটাই ঠিক থাকবে, 150 থাকবে। পরিবর্তন হবে টোটাল কস্ট উৎপাদনের পরিমাণ ঠিক আছে, কিন্তু আমাদের ব্যয় হচ্ছে 20, এখানে হবে 200 টাকা। যেহেতু মুনাফার সূত্র ঠিকই থাকবে, মুনাফা হচ্ছে সূত্র টিআর মাইনাস টিসি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে 150 বিয়োগ 200, অর্থাৎ -50। যেহেতু এখানে ঋণাত্মক চিহ্ন এসে গেছে, তাহলে আমরা সহজে বলতে পারবো যে এসি রেখায় অর্থাৎ গড় ব্যয় যদি বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই ওই কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ সে লোকসানের সম্মুখীন হবে। কত? এই যে -50টা হচ্ছে -50 হলো তার ক্ষতি হয়ে গেল। তাহলে সহজে আমরা এভাবে বুঝে নেব, যখন এসি রেখা উপর দিয়ে যাবে, অর্থাৎ আমাদের শর্ত ছিল অতিরিক্ত শর্তের মধ্যে যে যদি এসি বেশি হয় পি এর তুলনায়, তাহলে অবশ্যই এখানে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় অতিরিক্ত যে শর্ত ছিল সেখানে এসি ইজ গ্রেটার দ্যান পি ছিল। এসি ইজ গ্রেটার দ্যান পি থাকা মানেই হলো যে গড় খরচ ওই কোম্পানির বেড়ে গেছে, তার মানে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা দেখব যদি প্রশ্নে এমন থাকে যে এসি রেখাটি ই বিন্দু দিয়ে গেলে কি ঘটে, তাহলে আমরা এটা এখন দেখব যে এসি রেখাটি ই বিন্দু দিয়ে গেলে কি ঘটে। আমরা এসি উপরে এটা কেটে দিলাম, এখন এটা ঠিক থাকবে, এমসি রেখা ঠিকই থাকবে। এখন এই বিন্দু দিয়ে এসি রেখা দিলে প্রবেশ করালাম। এখন কি ঘটে? এখন ঠিক একই রকম সূত্র ঠিকই থাকবে, আমাদের এই মুনাফা বের করার সূত্র সেই টিআর এবং টিসি একই রকম ভাবে বের করতে হবে। আমরা এখন নতুন করে আবার টিআর বের করব। টিআর এর উৎপাদনের পরিমাণ ঠিকই থাকবে, কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে দাম কিন্তু এখন এসি রেখা ই বিন্দু দিয়ে গেছে, তার মানে পি একই দাম থাকবে, তাহলে সেই হিসাবে আমাদের 15 টাকায় দাম থাকবে, তাহলে এইটা ঠিকই থাকবে। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদনের পরিমাণ ঠিক আছে 10 একক, কিন্তু দাম আবার নতুন করে সেই 15 এককই আছে, তার মানে আমরা এখানে 15 টাকা দিব। এখন এটা হবে 150। তো এখানে মুনাফা আমরা বের করার সূত্র কি ফেলবো? টিআর মাইনাস টিসি। টিআর উপর 150, আবার টিসিও 150। তাহলে আমরা এখানে কি পাবো? এখানে 0 পাবো না? 0 পাওয়া মানে হচ্ছে ওই কোম্পানির লাভও হয়নি, লোকসানও হয়নি, অর্থাৎ স্বাভাবিক মুনাফা অর্জন করতে পেরেছে। তাহলে আমরা এইভাবে যদি সংখ্যা দিয়ে কোনো প্রশ্ন দেওয়া থাকে এবং এই সংখ্যা দিয়ে যদি বলে যে এসি রেখা যদি ই বিন্দু দিয়ে গমন করে তাহলে কি ঘটবে, আমরা দেখালাম। এসি রেখাটা যদি ই বিন্দু দিয়ে যায় তাহলে এই সংখ্যা দিয়ে আমরা স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারবো। যদি এসি রেখা নিচ দিয়ে যায়, অর্থাৎ নিচ দিয়ে যায়, তখন আমরা যেহেতু এটা 10 দামের তুলনায় কম খরচ, তাহলে আমরা এখানে লাভবান হয়েছিলাম, অস্বাভাবিক মুনাফা হয়েছিল। কিন্তু এসি রেখা যদি উপর দিয়ে যখন গিয়েছিল, অর্থাৎ 20 টাকা যখন খরচ হয়েছিল, তখন আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তাহলে 3টে অবস্থায় আমরা দেখাতে পারলাম। এখন প্রশ্ন হলো যে এটা খুব সহজ, হয়তো তোমরা বলবে যে এটা খুব সহজ, আসলেও সহজ, কিন্তু এমন হতে পারে কিনা যে খরচ বেশি হলেও উৎপাদন চালিয়ে যাবে কিনা, ক্ষতি হলেও উৎপাদন চালিয়ে যাবে কিনা, এই প্রশ্নটার সলিউশন আমরা আগামী ক্লাসে করব। আমরা আরও সহজভাবে এবং দ্রুততার সাথে করব এবং ইজিভাবে করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং দেখতে থাকো। আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে ক্ষতি হলেও একটা কোম্পানির উৎপাদন চালিয়ে যাবে কি না। তো ঠিক আছে, তোমাদের ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।